গত বছর এমনকি এই বছরেও কিন্তু আমরা দেখেছি রাজ্য জুড়ে দাপট দেখিয়েছে অ্যাডিনোভাইরাস এবং সামান্য সর্দি কাশি জ্বর থেকে জটিল নানা রকম সমস্যা। বিশেষ করে বাচ্চারা কিন্তু ভীষণভাবে ভুগেছে এই ভাইরাসে এবং এ বছরেও কিন্তু নতুন করে আবারও থাবা বসাচ্ছে এই অ্যাডিনোভাইরাস। তবে এক্ষেত্রে প্রয়োজন রয়েছে কি কোনো আতঙ্কের, নাকি একটু প্রয়োজন রয়েছে সতর্কতার, সেই নিয়ে আজকে কথা হবে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন পালমোনোলজিস্ট ডক্টর কৌশিক চক্রবর্তী। প্রথমেই আপনাকে এস নিউজের পর্দায় স্বাগত। আমি অ্যাডিনো ভাইরাসের কথা বললাম, নতুন করে আবারও অ্যাডিনো ভাইরাসের একটা বারবারন্ত লক্ষ্য করা যাচ্ছে। তবে এবারে কতটা ভয় বা দাপটের লক্ষ্য করা যাচ্ছে অ্যাডিনো ভাইরাসে? দেখুন, অ্যাডেনোভাইরাস ব্যাপারটা কিন্তু নতুন নয়। প্রথমেই বলে রাখি, এই যে ভাইরাসগুলো আইডেন্টিফাইড হচ্ছে সেগুলোর জন্য যে কিট বা যে টেস্টস, সেগুলো আজ থেকে 2-3 বছর আগে এত সহজলভ্য ছিল না এবং এত ল্যাবে ইনভেস্টিগেশনসগুলো হতো না। সেজন্য আমরা ডায়াগনোস করতে পারতাম না। এখন আমরা ডায়াগনোসিস করতে পারছি। এই যে সিমটমসগুলো আমরা বেশ কিছু কাল ধরেই পাচ্ছি। তবে সব ভাইরাসেই যেটা হয়, যত সময় যায় ওদের মিউটেশন হতে থাকে, ফলে ওদের মানুষকে অ্যাটাক করার ক্ষমতা যেমন বদলায়, একই সঙ্গে বদলায় ওদের সিমটমেটোলজি। যা যা সিমটমস হচ্ছে তারও কিছু পরিবর্তন ঘটতে থাকে। তো অ্যাডেনোভাইরাস এবং এদের জাত ভাই বলা যেতে পারে, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, কমন ফ্লু ভাইরাস, মেটানিউমো ভাইরাস, এগুলো কিন্তু খুবই আইডেন্টিফাইড হচ্ছে যে আপার রেসপিরেটরি ইনফেকশনে আমরা টেস্ট করছি ভাইরাস মার্কারগুলো তাদের ক্ষেত্রে। একদমই। আপনি যে আইডেন্টিফিকেশনের কথা বলছিলেন, এক্ষেত্রে কি ধরনের পরীক্ষা বা টেস্ট রয়েছে আপনাদের কাছে? দেখুন, একটা হলো খুব সহজ প্রক্রিয়া, যেমনভাবে কোভিডের সময় সোয়াব নেওয়া হতো গলা থেকে নাক থেকে, সেরকমভাবে সোয়াব নিয়ে বায়োফায়ার করা যায়। বায়োফায়ার টেস্টটা যদিও একটু খরচ সাপেক্ষ, কিন্তু সেখানে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, 3 রকমের জীবাণুই, কমন জীবাণুগুলো সব আইডেন্টিফাই করে ফেলা যায় একদিনের মধ্যে। আর এটারও একটা ট্রাঙ্কেটেড অংশ আছে, সেটাকে বলা হয় ফ্লু প্যানেল। তাতেই অ্যাডেনোভাইরাস, মেটানিউমোভাইরাস, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, কমন ফ্লু ভাইরাস যেগুলো ইনফ্লুয়েঞ্জা টাইপ 1, 2, এগুলো সব আইডেন্টিফাই করা যায় বায়োফায়ারের থেকে কম খরচেও। একদম। আমি যেটা জানতে চাইবো, এই মুহূর্তে কিরকম লক্ষণ দেখা যাচ্ছে, বিশেষ করে কোন বয়সের মধ্যে এই অ্যাডিনোভাইরাসের প্রকোপটা একটু বেশি দেখছেন আপনারা? দেখুন, অ্যাডিনোভাইরাস ইনফেকশন হচ্ছে সবার, কিন্তু সিভিয়ার হচ্ছে যাদের ইমিউনিটি কম বা যারা এক্সট্রিমস অফ এজ, মানে খুব কম বয়স আর 60 ঊর্ধ্ব 70 ঊর্ধ্ব তাদের ক্ষেত্রে। এবং সিমটমসগুলো প্রায় একই রকম। সর্দি কাশি, অ্যাডেনো নামটাতেই, অ্যাডেনো মানে গ্ল্যান্ড, মানে অ্যাডেনোভাইরাস ইউজুয়ালি গ্ল্যান্ডগুলোর মধ্যে গিয়ে বসে, লসিকা গ্রন্থির মধ্যে। ফলে গলার লিম্ফ নোড ফুলে গেল, শরীরের বিভিন্ন জায়গায় লিম্ফ নোড ফুলে গেলটাও অ্যাডেনোভাইরাসের একটা সিমটম বলা যেতে পারে। সঙ্গে হাঁচি, কাশি, জ্বর, পেটের সমস্যা, বাচ্চাদের এবং বড়দেরও, অ্যাডাল্টদেরও পেটের সমস্যা অ্যাডেনোভাইরাসে কিন্তু আনকমন নয়। আবার কিছু কিছু ক্ষেত্রে এমনই সিভিয়ার হয়ে যাচ্ছে যে পেশেন্টকে ভেন্টিলেট করতে হচ্ছে। পেশেন্টের এতটাই শ্বাসকষ্ট হচ্ছে, লাং এতটাই ড্যামেজ হয়ে যাচ্ছে যে ভেন্টিলেট করতে হচ্ছে। বাচ্চাদের ক্ষেত্রে অনেকের এই অ্যাডিনোভাইরাস ইনফেকশন নাক কান গলাতে এমনভাবে এফেক্ট করছে যে কানে ওটাইটিস মিডিয়া হয়ে যাচ্ছে, মানে কানের মধ্যে প্রদাহ হচ্ছে, পুঁজ জমছে এবং কান বন্ধ হয়ে যাচ্ছে, এবং সেটা অনেক দিন ধরে ভোগাচ্ছে। ইভেন অ্যাডেনোভাইরাস থেকে কিছু কিছু ক্ষেত্রে অ্যাডাল্টের দেখা যাচ্ছে যে চামড়াতেও র্যাশেস বেরোচ্ছে, অন্যান্য সমস্যা হচ্ছে। অ্যাডেনোভাইরাস থেকে আমরা ভাইরাল ইউটিআই পাচ্ছি, মানে ভাইরাল ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, সেটাও অ্যাডেনোভাইরাস আনকমন নয়। একদমই। এই যে আপনি এক্ষুনি কিছুক্ষণ আগেও বলছিলেন যে অনেক বছর ধরেই কিন্তু এই অ্যাডিনো ভাইরাসের দাপট রয়েছে, কিন্তু এখন বা গত এত বছর ধরে যে চলছে অ্যাডিনো ভাইরাসটা, কি মনে হচ্ছে কেন এই জিনিসটা কমছে না বরঞ্চ চলছে বা বাড়ছে? দেখুন, এর নানা কারণ। তার মধ্যে কয়েকটা কারণ যদি আলোচনা করি, প্রথমত আমাদের যে এনভায়রনমেন্টাল চেঞ্জ হয়েছে, তাতে সিজনগুলো ঠিক আগের মতো ওই সিজনের ব্যাপার নেই, চেঞ্জগুলো। এখন বর্ষাকালটা ঠিক বর্ষাকালে নয়, গরমকাল ম্যাক্সিমাম সময়, গ্লোবাল ওয়ার্মিং হওয়ার ফলে অ্যাভারেজ টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে। ফলে তার একটা ইফেক্ট ডেফিনেটলি জীবাণুগুলোর ওপর আছে এবং আমাদের ইমিউনিটির ওপরও আছে।
দ্বিতীয় কথা বোধহয় আমাদের অনেকের ইমিউনিটি অ্যাজ আ হোল কমছে। তার অন্যতম কারণ আমরা অনেক প্রসেসড ফুড খাচ্ছি, আমরা ফ্রেশ খাবার দাবার খাচ্ছি না। আমরা যে খাবার খাচ্ছি সেগুলো অনেক দিন হয়তো প্রসেস করে কোল্ড স্টোরেজে রাখা ছিল, বা বাড়িতেও আমরা সপ্তাহে একদিন অনেকে রান্না করে 7 দিন খাবার চালাচ্ছি সেই দিয়ে। তো তাতে কিন্তু খাবারের থেকে আমরা যে নিউট্রিয়েন্টগুলো ঠিকঠাক পাই সেগুলো অনেক কমে যাচ্ছে। আমরা খাচ্ছি হয়তো বেশি, দেখা যাচ্ছে আমাদের কনজাম্পশন বেড়েছে, কিন্তু আমরা কোয়ালিটি খাবার খাচ্ছি না, ফলেও আমাদের ইমিউনিটি কমছে। এবং এর ওপরে অবশ্যই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যত দিন যায় আমাদের মানুষরা, যেমন আমরা মেডিকেল সায়েন্সের অগ্রগতি হচ্ছে, আমরা নতুন নতুন ওষুধ বের করে ফেলছি, আমরা নতুন নতুন আমাদের হাতে অজার অনেক অস্ত্র চলে আসছে, তেমনি ভাইরাস ব্যাকটেরিয়ারাও নিজেদের অনেক মিউটেশন করতে থাকে। মিউটেশন করতে করতে আমরা যত এক স্টেপ করে এগোচ্ছি, ওরাও 1-2 স্টেপ করে এগোচ্ছে। আমরা একটু করে ওষুধ তৈরি করছি, ওরা তার বিরুদ্ধে ইমিউনিটি ডেভেলপ করছে। তাহলে সেক্ষেত্রে আপনাদের চিকিৎসা কি রয়েছে যখন কোনো পেশেন্ট এই ধরনের সিমটমস বা এই ধরনের সমস্যা নিয়েই আপনাদের কাছে আসছে, কোন প্রসেসে ট্রিটমেন্ট হচ্ছে? দেখুন, অ্যাডেনোভাইরাসের যদি স্পেসিফিক চিকিৎসা বলেন, অ্যাডেনোভাইরাসের বিরুদ্ধে স্পেসিফিক কোনো ওষুধ নেই। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কিছু স্টাডিজে দেখা গেছে যে যেটা কমন ফ্লুর বিরুদ্ধে কাজ করে ওসেলটামিভির, সেটা কিছু ক্ষেত্রে অ্যাডেনোভাইরাসে কাজ করে, কিন্তু তার ডেফিনিট মানে এখনও পর্যন্ত প্রোটোকলে ঢোকানো যায়নি যে অ্যাডেনোভাইরাসের কোনো পার্টিকুলার অ্যান্টিভাইরাল দিয়ে চিকিৎসা হবে। মেন চিকিৎসাটা সিমটোম্যাটিক, যা যা সম্ভব সিমটোম্যাটিক রিলিফ দেওয়া, তার সর্দি কাশির জন্য অ্যান্টি অ্যালার্জিক্স দেওয়া, তার যদি সিভিয়ার নিউমোনিয়া হয় তার জন্য অ্যাডিশনাল অ্যান্টিবায়োটিক্সও দিতে হচ্ছে, কারণ অপরচুনিস্টিক ব্যাকটেরিয়াল ইনফেকশন তার উপর হয়ে যেতে পারে। তার অক্সিজেনেশনটা বজায় রাখা, তার জন্য যদি কারোর সিভিয়ার ইনফেকশন হয় অক্সিজেন সাপোর্ট দেওয়া, এবং অন্যান্য যা যা কারুর যে বললাম, কারুর হয়তো পেটে সমস্যা হচ্ছে তার জন্য গুড ব্যাকটেরিয়া প্রোবায়োটিক্স দেওয়া, কারুর চামড়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, তার মানে সিমটোম্যাটিক ম্যানেজমেন্টটাই হলো ইম্পর্টেন্ট। এই রোগটা স্প্রেড করার কেমন টেন্ডেন্সি রয়েছে বাচ্চাদের মধ্যে? বিশেষ করে আমরা সবাই তো রাস্তায় বেরোই, বাচ্চারা স্কুল যাতায়াত করে, তো সে জায়গায় দাঁড়িয়ে ছড়িয়ে পড়ার কোনো টেন্ডেন্সি? বাচ্চাদের এবং বড়দের সবার ক্ষেত্রেই অ্যাডেনোভাইরাস ব্যাপকভাবে ছড়াচ্ছে। স্কুলের একজনের থেকে আরও 10 জনের হচ্ছে, কিন্তু এই কার কতটা হবে নির্ভর করছে তার ইমিউনিটির ওপর। বড়দের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। অফিসে অনেকেই অফিসে ক্লোজ স্পেসে কাজ করেন, সেন্ট্রাল এসি, একজনের শ্বাসনালী থেকে যে জীবাণু বেরোচ্ছে সবার কাছে পৌঁছচ্ছে। তার ঠিক পাশে বসা ব্যক্তিটির কাছে তো বেশি পৌঁছচ্ছেই, কিন্তু একই ঘরের মধ্যে হাওয়াটা সার্কুলেট হচ্ছে, অনেকের কাছে পৌঁছচ্ছে। স্কুলে ক্লোজ কন্ট্যাক্টে বা একসাথে বসে টিউশনে পড়ছে ক্লোজ কন্ট্যাক্টে, সব ক্ষেত্রেই, সিনেমা হলে অনেকে পাশাপাশি বসে সিনেমা দেখতে, আপনি জানেনই না কার কী রোগ হয়ে আছে, এইভাবে ছড়াচ্ছে। কিন্তু আলটিমেটলি আপনার ইমিউনিটি যেমন, আপনি ততটা সাফার করবেন বা করবেন না। আর কোভিডের মতো এক্ষেত্রেও দেখা যাচ্ছে অনেকেই অ্যাসিমটোমেটিক কেরিয়ার হয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাদের থেকে অন্যদের হচ্ছে, কিন্তু তাদের হয়তো একদিন হাঁচি হলো, ঠিক হয়ে গেল, ভুলেই গেল কিছু হয়েছে। তো এক্ষেত্রে সতর্কতা, আমরা জানি যে প্রিকশন সব সময় আমাদের মাথায় রাখতে হয়, যতই জটিলতা আসুক না কেন। তো সে জায়গা দাঁড়িয়ে সতর্ক থাকার জন্য, বিশেষ করে বাচ্চাদেরকে সতর্ক রাখার জন্য অভিভাবকেরা কি কি মাথায় রাখবেন? প্রথম সতর্কতা হলো ভালো নিউট্রিশন মেনটেন করা, সুষম আহার। দ্বিতীয় হচ্ছে যে যখন আমরা জানতে পারছি যে কেউ ইনফেক্টেড, কারোর খুব সর্দি কাশি হয়েছে, আমি ভাইরাল ইনফেকশনের কথাই বলছি, তাহলে তার থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। দরকারে মাস্ক পরা, এবং মাস্কটা শুধু কোভিড থেকে বাঁচাতে এমন নয়, কিন্তু মাস্কের অনেক মাস্ক সব ভাইরাস, সব অনেক ব্যাকটেরিয়া যেগুলো শ্বাসবাহিত, বায়ুবাহিত শ্বাসনালী দিয়ে যারা শরীরে ঢোকে, তাদের সবার থেকেই বাঁচায়। এবং সাধারণ মাস্ক, মানে N95 মাস্ক, ওই হাইফাই মাস্ক ব্যবহার করতে এমন কোনো দরকার নেই। সাধারণ মাস্কও আপনাকে অনেকটাই প্রোটেকশন দেবে। আর যেই একটু আধটু সিমটমস হচ্ছে, সঙ্গে সঙ্গেই ডাক্তারের পরামর্শ নেওয়া, একটু বিশ্রাম নেওয়া, কারণ এই ভাইরাল ইনফেকশনগুলো শরীরটাকে খুব দুর্বল করে দেয়। তার মধ্যে বেশি কাজ করলে, সে পড়াশোনা হোক চাকরি হোক, তখন আরও দুর্বল হবে এবং রোগটা আরও বেশি গেঁড়ে বসবে। তাই জন্যে একটু হলেও আমি বিশ্রাম নেব, ভালো করে খাওয়া দাওয়া করব, এবং একটু বেগতিক দেখলেই আমি ডাক্তারের পরামর্শ নেব যে আমায় কী করতে হবে, যাতে রোগটা আরও কমপ্লিকেটেড না হয়, কারণ কমপ্লিকেটেড হয়ে প্রাণও যেতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকে শুরুতেই আমি আপনাদেরকে বললাম যে অ্যাডিনো ভাইরাসের থাবা কিন্তু রাজ্য জুড়ে গত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে ডক্টরও যেমনটা বললেন যে সতর্কতার থেকেও বেশি যেটা দেখা যাচ্ছে ইমিউনিটির ওপর পুরোটা নির্ভর করছে। তো সে জায়গাতেও কিন্তু আমাদেরকে একটুখানি সতর্ক হতে হবে, কিভাবে নিজেকে ইমিউন রাখবো, কিভাবে নিজেকে একেবারে যাতে কোনো রকম রোগের দিকে আমরা জটিল জায়গায় না পৌঁছাতে পারি তার জন্য প্রোটেক্টেড রাখবো, সবটা আমাদের ওপরই নির্ভর করছে।
বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বাবা মায়েরাও একটু সতর্ক থাকুন, সুস্থ থাকুন, কারণ সিজন চেঞ্জ হচ্ছে এই টাইমটাই, এই বছরটা আমরা সারা বছরই দেখেছি সর্দি কাশি জ্বর এটা কিন্তু আমাদের ভুগিয়েছে। তো এই ক্ষেত্রেও রয়েছে একটু সতর্কতার। ক্যামেরা চিরঞ্জিতের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।